তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল। আমরা রয়েছি আপনাদের বাংলা ক্লাসে। তো আজকে বাংলা প্যাডাগজির কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সঙ্গে ডিসকাস করব, সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। তো প্যাডাগজির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে আজকে আমরা এসেছি। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কয়েকটি প্রশ্ন আপনারা দেখতে পাবেন। তো সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের আনসারগুলি আমরা কী করে করতে পারি সেগুলি আজকে আমি যতটুকু সম্ভব আপনার দেখে দেওয়ার চেষ্টা করব, সুতরাং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, কোয়েশ্চন আমাদের এখানে বোর্ডে শো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আবার মোবাইলের প্রশ্নগুলো দেখে নিচ্ছি। তো দেখুন, এটি হচ্ছে আমাদের সেপ্টেম্বর 2014 যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমরা ডিসকাস করবো। কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন কিন্তু আমাদের স্টাডি করতে হয়, আমাদের যদি একটা ভালো রেজাল্ট আমরা করতে পারি। তো দেখুন, প্রথম প্রশ্ন কি বলেছে, দেখুন এখানে বোর্ডে আপনারা দেখুন। একটি নিয়ন্ত্রিত, কন্ট্রোল এবং নির্দিষ্ট লক্ষ্য অভিভূমি ভাষা অনুশীলন ক্লাসে ব্যবহৃত হয়। অর্থাৎ নিয়ন্ত্রিত, কন্ট্রোলড এবং ফোকাসড যদি আমরা ভাষা অনুশীলন ক্লাস ব্যবহার করি, তো সেই ক্লাসে আমাদের কি করতে হবে। দেখুন, তো নাম্বার ওয়ান, অপশন ওয়ান কি বলেছে, একটি আলোচনা সভা মনোনীত বিশেষজ্ঞদের আলোচনা। ঠিক আছে। অপশন নাম্বার টু, ব্যক্তিগত গঠন শব্দ শেখার শব্দসমূহের প্রয়োগ বা ব্যবহার। তারপর রয়েছে সংগঠনবদ্ধ রূপে বারংবার অভ্যাস, অর্থাৎ স্ট্রাকচার ড্রিল এবং শূন্যস্থান পূরণ অনুশীলন। তারপর অপশন নাম্বার ফোরে দিয়েছে চরিত্র অভিনয় এবং নাট্যকর্ম। তো সবগুলি আনসার কিন্তু আমরা অফিসিয়াল আনসারের মতোই আপনাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবো, সুতরাং সাথে থাকুন। তো দেখুন, এটা নিয়ন্ত্রিত এবং কন্ট্রোল ফোকাস। ঠিক আছে, কন্ট্রোল ফোকাস যদি ক্লাসরুম আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। দেখুন, প্রথম অপশন দিয়েছে বিশেষজ্ঞের দ্বারা আলোচনা। তো বিশেষজ্ঞের দ্বারা আলোচনা, কোনো বিশেষজ্ঞ টিশেষজ্ঞ আমাদের নয়, আমরাই নিজে কোনো ধরনের স্পেশাল বিশেষজ্ঞ আমরা নিয়োগ করি না, সুতরাং অপশন নাম্বার ওয়ানটা আমরা এলিমিনেট করতে পারি। নাম্বার টু, ব্যক্তিগত ঘটন শেখা শব্দসমূহের প্রয়োগ ব্যবহার। সে যেগুলো শব্দ শিখেছে ওইগুলো যদি ব্যবহার করে, আর বাকি অপশনগুলো সে ব্যবহার নাই বা করলো, বাকি শব্দগুলো তো শিখলোই না, তাহলে তার কি শেখানো হলো? মোটেই না। সুতরাং অপশন নাম্বার বিও সেখানে, অপশন নাম্বার টুটা এখানে ক্যান্সার। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার থ্রি। কারণ কি বলেছে দেখুন, সংগঠনবদ্ধরূপে বারংবার অভ্যাস। সংগঠনবদ্ধরূপে একত্রিত হয়ে, সব শিশুরা যখন একত্রিত সংঘবদ্ধ হয়ে অর্থাৎ একত্রিতভাবে তারা যখন শিখবে, তখন সেটাই তার পক্ষে খুব ভালো এবং বেস্ট লার্নিং হবে। ঠিক আছে। তো তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার টু আপনারা দেখুন। কোয়েশ্চেন নাম্বার টুতে দেওয়া আছে কি, শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ সেটাই যেখানে, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম মানে কি। শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ আমাদের বলতে হবে। তো শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ কোনটা আমরা দেখি তো অপশনে। শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখায়, অপশন নাম্বার ওয়ান। অপশন নাম্বার টু দিয়েছে শিক্ষকরা অক্রিয় এবং শিক্ষার্থীরা সক্রিয়। বারংবার শিক্ষার্থীর জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলী বন্দোবস্ত থাকে। তারপর শিশুরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে বসে। আচ্ছা দেখুন, চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম এটা কি, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন তো কারেক্ট আনসার কি। আমি জানি আপনারা সেটা 100% কারেক্ট করবেন। তো খুব তাড়াতাড়ি কারেক্ট আনসার কি হয় খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখুন, কি বলেছে শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ কি। শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ মানে কি, আমাদের কি বলা হচ্ছে, শিশু কেন্দ্রিক চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম মানে কি, তাই না। তো এখানে বলেছে শিক্ষকের তত্ত্বাবধানে শিশুরা অন্য শিশুদের শেখায়। তো শিশুরাই কি সবসময় অন্য শিশুদের শেখায়, না শিক্ষকরা শেখায়? আপনারা বলুন তো, আপনারা শিক্ষকরা ক্লাসরুমে গিয়ে শিক্ষা দেন, না শিশুরা একটি শিশু আরেকটি শিশু শেখায়? মোটেই না। একজন শিশু আরেকজন শিশুকে শেখায় না, অর্থাৎ অপশন নাম্বার ওয়ানটা আমরা এলিমিনেট করতে পারি। তারপর বলেছে শিক্ষকরা অক্রিয় বা প্যাসিভ। অক্রিয় শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কাজ করে না, কোনো কিছু শেখায় না শিক্ষক। তো সেই ধরনের কি সম্ভব? শিক্ষকরা কি অক্রিয় আর স্টুডেন্টরা সক্রিয়? স্টুডেন্টরা সক্রিয় মানা যায়, কিন্তু ছাত্ররাও কি সক্রিয়? সুতরাং এখানে দিয়েছে কি, এখানে কি দিয়েছে, শিক্ষকরা অক্রিয়, সুতরাং শিক্ষকরা অক্রিয় হবে না, এটা অপশন ক্যান্সেল করে দেবেন। তারপর দেখুন, শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলীর বন্দোবস্ত থাকে। আচ্ছা, আপাতত অপশনটা আমরা থাকছি। তারপর অপশন নাম্বার ফোর কি দিয়েছে আমরা ডিসকাস করবো। শিশুরা শ্রেণীকক্ষের কেন্দ্রস্থলে বসে। আচ্ছা, একটা ক্লাসরুম রয়েছে, এটা একটা ক্লাসরুম। ঠিক ক্লাসরুমের মধ্যেখানে কি ছাত্ররা বসবে, না ক্লাসরুম যেভাবে আমাদের ডেস্ক বেঞ্চ যেভাবে সজ্জিত থাকে সেইভাবে বসবে? ডেস্ক বেঞ্চের অনুযায়ী ছাত্ররা বসবে, তাই না। এখানে যদি আমরা বলি যে না, শিশুরা শ্রেণীকক্ষের ঠিক মধ্যেখানে বসবে, ক্লাসরুম চারিদিকে খালি থাকবে, সেটা কি সম্ভব? আদৌ সম্ভব না। সুতরাং অপশন নাম্বার ওয়ান, টু এবং ফোর যদি এলিমিনেট করি, তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়ালো কি, অপশন নাম্বার থ্রি ইজ দ্য রাইট আনসার। দেখতে পাচ্ছেন কি, শিক্ষার্থীদের জন্য নানা রকমের শিক্ষণ কার্যাবলী লার্নিং অ্যাক্টিভিটিসের সেখানে কি থাকে, বন্দোবস্ত থাকে। ঠিক আছে। তারপর দেখি কোয়েশ্চন নাম্বার থ্রি, শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট পাঠের পক্ষে উপযুক্ত ব্যাকরণ শুদ্ধ যুক্তি শৃঙ্খলাবদ্ধ বাক্য নির্মাণ করা এবং তার মাইনে উচ্চারণ ব্যবহার করার পারঙ্গমতা কোন মূল্যায়নের অঙ্গ। তো এখানে দেখুন, এখানে বলেছে উচ্চারণ। তো এখানে উচ্চারণ থেকে আমরা একটা জিনিস, আপনারা দেখুন, উচ্চারণ কখন উচ্চারণ করবে, সে লিখলে কি উচ্চারণ করবে, শ্রবণ করলে উচ্চারণ করবে,
সৃজনশীলতায় কি উচ্চারণ করে না কথন উচ্চারণ করে? যখন সে কিছু বলবে তখন সে উচ্চারণ করবে, সুতরাং কথন ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার 4। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। সহায়ক দক্ষতা মানে সাব স্কিল হিসাবে পূর্ব অনুমান মানে প্রেডিকশন নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? বলেছে সাব স্কিল বা পূর্ব অনুমান প্রেডিকশন সেটা নিচের কোনটির সঙ্গে সম্পর্ক থাকে? এটা হচ্ছে নোট তৈরি মানে কি বলেছে নোট মেকিং, তারপর দেখুন পঠন মানে রিডিং, তারপর বলেছে পূর্বলেখ বা খসড়া নির্মাণ মানে ড্রাফটিং, তারপর অপশন নাম্বার 4 দিয়েছে সংক্ষেপীকরণ। তো সাব স্কিল প্রেডিকশন, প্রেডিকশন থেকে আমরা পিটা যদি কাটি তাহলে কি বাকি থাকলো রিড, অর্থাৎ রিডিং এর একটা সাব স্কিল আমরা বলতে পারি প্রেডিকশন। তো সেই আমাদের চারটা স্কিল রয়েছে পঠন, শ্রবণ কথন পঠন লিখন, লিসেনিং লার্নিং স্পিকিং এবং রিটেন রাইটিং যেটা বলতে পারি। তো এই চারটা মেইন স্কিল আর তার কিন্তু অনেকগুলো সাব স্কিল রয়েছে। তো সাব স্কিলগুলো আপনারা অবশ্যই আমরা অন্য ক্লাসে অলরেডি ডিসকাস করে দিয়েছি বা পরবর্তী ক্লাসে আবার আমরা ডিসকাস করবো, সুতরাং আপনারা সাথে থাকবেন। তো দেখুন এখানে আমাদের যে পূর্ব অনুমান সেটা হচ্ছে রিডিং এর একটা সাব স্কিল, সুতরাং এখানে কারেক্ট হবে আমাদের কোনটা রিডিং বা অপশন নাম্বার 2। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 5, শিক্ষক ব্যাকরণের সংগঠন সমূহের তথ্য সরবরাহের জন্য জনঘোষণার অডিও টেপ করা কিছু নমুনা শোনালেন। শিক্ষক মহাশয় কি করলেন, ব্যাকরণের গঠন শেখাতে চাইলেন, তখন তিনি কি করলেন, তথ্যগুলো সরবরাহ করার জন্য মানে ডাটাগুলো সবগুলো কালেকশন করার জন্য তিনি কি করলেন, একটা অডিও টেপ রেকর্ডার শোনালেন ছাত্রদের। এরপর এগুলোতে কি ঘোষণা করেছিল সেই বিষয়ে শিক্ষার্থীদের একটা প্রশ্ন উত্তর তালিকা বলতে পারেন যে এখানে কি কি বলা হয়েছে, আমরা যে অ্যানাউন্স করলাম অ্যানাউন্সের মাধ্যমে তোমরা কি কি বুঝতে পারলে সেই কথাটা তোমরা একটু জানিয়ে দাও। তো এই ক্ষেত্রে শিক্ষা এই পদ্ধতিটির নাম কি বা এই মেথড বা এই অ্যাপ্রোচের নাম কি? 1 নম্বর হচ্ছে যোগাযোগমূলক, 2 নম্বর হচ্ছে শব্দান্তরমূলক, 3 নম্বর বলেছে কি সংবর্তন বা রূপান্তরমূলক, 4 নম্বর হচ্ছে সাংগঠনিক। এখানে দেখুন তাদের কোন স্কিলে করাচ্ছেন, কারণ তিনি কি করছেন, তিনি অডিও ট্যাপটা শোনাচ্ছেন, মানে অডিও ট্যাপটা কোথায় শুনছে, সে হয়তো অডিও ট্যাপে শুনছে কি কি প্রচার হচ্ছে, প্রচার অভিযান শুনছে, মানে কি সে সমাজের সঙ্গে সম্পর্কিত মানে কমিউনিকেশন করছে, তার মানে সেটা কারেক্ট আনসার হবে কি কমিউনিকেটিভ মেথড বা অ্যাপ্রোচ ও যোগাযোগমূলক পদ্ধতি কারেক্ট আছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, নিরাময়মূলক শিক্ষা বা রিমিডিয়াল টিচিং কাকে বলে? দেখুন একটা প্রশ্ন, রিমিডিয়াল টিচিং কাকে বলছো? রিমিডিয়াল টিচিং আমরা শুনে রিমিডিয়াল টিচিং সম্বন্ধে আমরা সবাই অবগত রয়েছি, সুতরাং রিমিডিয়াল টিচিং মানে কি? বিদ্যালয়ে নিয়মিত সময়ের পরে পাঠদান করা, প্রাগ্রসর শিক্ষার্থীদের আরো বেশি ভালো ফল পেতে সাহায্য করা, না শিক্ষার্থীর নিয়মিত রূপে পরীক্ষা নেওয়া, না শিক্ষা অর্জনের ফাঁকগুলিকে ভরাট বা পরিচর্যা করা। তো রিমিডিয়াল টিচিং মানে কি? রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ, নিরাময়মূলক শিক্ষণ, এই নিয়ে কনসেপ্টের ক্লাস আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি আপনাদের জন্য, যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, কারণ কনসেপ্টের ক্লাস অলরেডি আমরা প্রোভাইড করে দিচ্ছি প্রতিদিন, আর প্রতিদিন এইভাবে সিটের পরীক্ষার বাংলা ক্লাস আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সুতরাং যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ পরবর্তীতে যখন আমরা ভিডিও দেবো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে ভাই? এবং ক্লাসটা কেমন লাগছে জানাতে বলবেন, এবং প্রত্যেকটা প্রশ্নের আনসার এই যে আমরা বললাম যে নিরাময়মূলক শিক্ষণ বা কোয়েশ্চেন নাম্বার 6 যারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আপনার কারেক্ট আনসার কি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান আপনাদের কার মতামত কারেক্ট আনসার কি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করতে দেখি, তার সঙ্গে সঙ্গে ডিসকাস করতে চলেছি, আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার দিতে চলুন। বিদ্যালয়ের নিয়মিত সময়ের পর শিক্ষাদান করা, বিদ্যালয়ের নিয়মিত ক্লাস দান হচ্ছে তারপরে শিক্ষাদান করা, সে শুধু শিক্ষাদান করলাম কি শিক্ষাদান করবো সেটাই জানি না, শিক্ষাদান করবো সেটা কি রিমিডিয়াল টিচিং হবে? না। প্রাগ্রসর শিক্ষার্থীদের আরো বেশি ভালো, যারা ভালো পারে, যারা ভালো মানে একটু বুঝিয়ে বা ভালো আমি শেখাতে পেরেছি তাদেরকে আরো ভালো করবো, সেটা কি রিমিডিয়াল টিচিং? পড়িয়ে না। শিক্ষার্থীদের নিয়মিতভাবে পরীক্ষার তো কোনো কষাই আসছে না, রিমিডিয়াল শিক্ষা দেবো, রিমিডিয়াল টিচিং দেবো, এখানে পরীক্ষা কি করবে? তার মানে অপশন নাম্বার 1 2 3 যদি আমরা ক্যান্সেল করি তাহলে কত নম্বর অপশন আমাদের বেঁচে থাকলো? অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। শিক্ষা অর্জনের ফাঁকগুলিকে বা গ্যাপস ইন লার্নিং ভরাট করা, অর্থাৎ যে সকল জায়গাতে শিক্ষার্থীদের গ্যাপ রয়েছে, অর্থাৎ যে সকল জিনিসগুলো তারা জানতে পারেনি শিখতে পারেনি, ওই জিনিসগুলো আমরা কি করবো, তাদেরকে পূর্ণ করবো, অর্থাৎ গ্যাপগুলোকে ভরাট করা, অর্থাৎ আগের ক্লাসে যেগুলো তারা শিখতে পারেনি বা আগের দিনের ক্লাসে তারা যেগুলো শিখতে পারেনি বুঝতে পারেনি, এই জিনিসগুলোকে আমরা পুনরায় তাদের মধ্যে জাগিয়ে তোলা বা শিখিয়ে দেওয়া, এটাই হচ্ছে কি রিমিডিয়াল টিচিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কি দেওয়া আছে দেখুন তো এখানে, অবিলম্বে কথন এবং লিখন কার্যাবলীর সার্থকতার মাত্রা বা ফিডব্যাক বোঝার জন্য এবং শিক্ষার্থীদের অধিকতর কার্যকরী শিক্ষা গ্রহণে নিবিষ্ট হতে শেখানোর জন্য প্রয়োজন। আমরা যদি অবিলম্বে কথন খুব তাড়াতাড়ি তাদেরকে যদি মানে খুব তাড়াতাড়ি যদি আমরা ফিডব্যাক পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? খুব তাড়াতাড়ি যদি আমরা ফিডব্যাক পেতে চাই তখন আমাদের কি করতে হবে বলুন তো? প্রস্তুতিকালীন মূল্যায়ন, এটা হচ্ছে সার্বিক মূল্যায়ন, বার্ষিক বা খণ্ড পরীক্ষা, তারপর হচ্ছে খণ্ডকালীন মূল্যায়ন। খুব তাড়াতাড়ি যদি আমরা তাদের কি করতে চাই, যদি তাদের কি আনসার দিচ্ছে কি ফিডব্যাক
অর্থাৎ আমি এখন পড়াচ্ছি, আমার পড়ানোর পর তারা ঠিক কি বুঝতে পারলো কি না বুঝতে পারলো সেটা আমি কিভাবে বুঝবো? এটার জন্য আমাকে কি করতে হবে? আমার কি করতে হবে? ফরমেটিভ অ্যাসেসমেন্ট। কারণ ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে কি গঠনমূলক মূল্যায়ন। সেটা কোনো নির্দিষ্ট কোনো একটা টাইম নেই যে এই সময় আমি ফরমেটিভ অ্যাসেসমেন্ট নেব। সামেটিভের টাইম আছে, কেননা সামেটিভ একদম বছরের শেষে বা ইয়ার এন্ডিং বা একটা ফাইনাল একটা কিছু বলতে পারে, সেমিস্টার এক্সাম বা বার্ষিক পরীক্ষা, এই ধরনের জিনিসগুলোকে সামেটিভ অ্যাসেসমেন্ট বলা হয় বা সামেটিভ এভলিউশন বলতে পারেন। কিন্তু ফরমেটিভ অ্যাসেসমেন্টটা যে কোনো সময় নিতে পারেন, যে কোনো শিক্ষার্থীরা কতটুকু বুঝতে পারলো না পারলো, এই সবগুলোর জন্য আপনার কিসের প্রয়োজন? এই ফরমেটিভ অ্যাসেসমেন্টের প্রয়োজন। সুতরাং প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখুন, নিচের কোন কার্যক্রমের সাহায্যে ভাষা ও বাক ব্যবহারে পিছিয়ে থাকা শিশুদের সবচেয়ে ভালোভাবে মোটিভেট করা যায়? কোন একটা কার্যক্রম আছে যার মাধ্যমে শিক্ষার্থীরা যদি ভাষা ক্ষেত্রে দিক দিয়ে যদি কমজোরি থাকে, মানে তারা যদি বুঝতে পারছে না, ভাষা শিখতে পারছে না, তো কোন পদ্ধতির মাধ্যমে আমরা তাকে খুব ভালো একটা শেখাতে পারি? তো সেটা কি? শিশুদের কথোপকথন ধ্বনি যন্ত্রে রেকর্ড করে। ঠিক আছে, শিক্ষার্থীরা কি বলছে সেটা আমরা ধ্বনি যন্ত্রে রেকর্ড করব, তারপর সেটা বিশ্লেষণ করব। নাম্বার 1। নাম্বার 2 কি বলেছে দেখুন, শিশুদের নিজেদের মধ্যে কথোপকথনে উৎসাহিত করে। শিশুদের নিজেদের মধ্যে আমাদের কি করতে হবে? কথোপকথনের মধ্যে উৎসাহ বৃদ্ধি করতে হবে। তারপর কি? কোনো বাক চিকিৎসকদের দিয়ে তাদের পরিচর্যা করিয়ে। তারপর হচ্ছে শিক্ষকরা তারা ঘন ঘন সংশোধন করে। কি হবে কারেক্ট অ্যান্সার? অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 8। খুব তাড়াতাড়ি বলুন তো ভাই, আপনারা খুব তাড়াতাড়ি বলুন। আপনাদের বলছে ভাই, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কি হতে পারে। কারণ আপনারা শিখছেন, আমরা চেষ্টা করছি আপনাদের বোঝানোর। তো আপনারা কতটুকু বুঝতে পারছেন না পারছেন সেটা কমেন্ট বক্সে করলে আমরা বুঝতে পারি। সুতরাং আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন প্রত্যেকটা প্রশ্নের আনসার। কি হবে? আমরা দেখতে পাচ্ছি আপনাদের কমেন্ট, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন, আমাদের মেন উদ্দেশ্য কি? সে তার ভাষা এবং বাক ব্যবহারে পিছিয়ে রয়েছে। বাক ব্যবহার মানে কি? সে উচ্চারণ করতে পারছে না, প্রনাউন্সিয়েশন করতে পারছে না, ভাষা ব্যবহার করতে পারছে না। এই ক্ষেত্রে তার কি করতে হবে? তাকে উৎসাহিত করতে হবে কিসে? কথোপকথন। সে যত বেশি কথোপকথন করতে পারবে, যত ভালো, যত বেশি সে কথাবার্তা বলতে পারবে, তার ক্ষেত্রে কি হবে? তার যেটা উৎসাহ থাকবে, তাকে উৎসাহিত করতে পারি যদি বেশি কথা বলতে উৎসাহিত করি। আর তাকে যদি বলি না তুমি তো কথা বলতে পারো না, তুমি কথা বলবে না, তার মানে সে আর কথা বলবে না, তার সেই বাক যেটা সমস্যা রয়েছে সেটার জীবনে সংশোধন হবে না, তাই না? সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কথোপকথনে শিশুদেরকে কি করতে? উৎসাহিত করতে হবে। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট। তো এই ছিল আজকের আমাদের কয়েকটি প্রশ্ন। আজকে একটা ছোট্ট ক্লাস নিলাম আপনাদের সঙ্গে ডেমো হিসাবে। সুতরাং পরবর্তীতে আপনারা এই ধরনের ক্লাস আমাদের এই চ্যানেলে প্রতিদিন পেয়ে যাবেন। তো আপনারা এখন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। জয় হিন্দ।